ঝরঝর করে ওখানে একটা এত বয়স্ক লোক ঝরঝর করে ওখানে আমার সামনে কাঁদছিল, এবং আমার তখন মনে হচ্ছে যে এটা আমার একটা মরাল ভিক্টরি, এটা আমার আদর্শের উচ্চতার, আমার মানবতা বোধের উচ্চতার ভিক্টরি। পাশাপাশি একই কথা আমি একটু বলি, ওএসবিতে চিহ্নিত আলবদর, মানে মুখে কাপড় বেঁধে ডাক্তারদেরকে বাসা থেকে তুলেছে চিটাগাঙে, এরকম একজন আছেন। আমার যেটা খারাপ লাগে তার সাথে আমাদের স্যারদের যে কম্প্রোমাইজ, জেনেও তার সাথে যে কম্প্রোমাইজ, তাকে সব জায়গায় উঠানো, তার সাথে সবকিছুতে করা, এই কম্প্রোমাইজটাকে আমার বেশি ঘৃণা হয়। আমাদের সাইডের লোকদের কম্প্রোমাইজকে আমার বেশি ঘৃণা হয় রোগী হিসাবে। এবং নিজামী কিন্তু আমাদের ডিপার্টমেন্টে এসেছে চোখ দেখাতে। আমার স্যার কিন্তু একজন মুক্তিযোদ্ধা, তিনি তাকে দেখে দিয়েছেন, হ্যাঁ, কিন্তু দেখে দিয়েছেন, একদম সুন্দর করেই দেখে দিয়েছেন। ওইটা তো আমাদের মেডিকেল এথিক্সের অংশ, কিন্তু আমাদের যে মানে নিজামীর ফলোয়ার যে ডাক্তাররা আছে, তারা যে নিজামী সাহেব করে যে একেবারে মানে এইটা আমার কাছে ঘৃণা লাগে। আরো আমাদের সাইডের ডাক্তাররা যখন ওরকম চিহ্নিত জেল খাটা আলবদর জানে, তারপর তাদের সাথে যে কম্প্রোমাইজ করে, সেটা আমার কাছে খুবই অসম্মান, মানে আমার মনে হয় তারা নিজেদেরকে অসম্মান করছে, এবং আমার কাছে খুব মানে অসম্মানজনক লাগে। মানে এই জন্য আমি প্রায় বলি যে 11,000 যুদ্ধবন্দী যারা ছিল তাদের লিস্ট আসলে প্রকাশ করা উচিত, তারা কে কোথায় আছে আবার দেখা উচিত, এবং উচিত আসলে আস্তে আস্তে তাদের প্রত্যেককেই আবার বিচারের আওতায় আনা, কারণ এরা কিন্তু সবাই এখন সমাজে যার যার ক্ষেত্রে খুবই সুপ্রতিষ্ঠিত। এই যে আমি কথাটা বলছি, এটার জন্য কিন্তু সেটা আমার থেকে পাওয়ারফুল, আমার উপর কিন্তু খড়গ নেমে আসবে, কিন্তু আমি তো বলবোই, হ্যাঁ। কিন্তু জিনিসটা হচ্ছে যে যেখানেই থাকুক, এই 11,000 যুদ্ধবন্দী যারা ছিল, আমরা লিস্টার প্রকাশ দেখতে চাই, এরা এখন কে কোথায় কি অবস্থানে আছে জানতে চাই, সেই অবস্থান থেকে অপসারণ চাই এবং তাদের বিচার চাই। আমার এই প্রসঙ্গে আসলে একটু মনে পড়ে গেল যে 2008 সালে যখন নির্বাচন হচ্ছিল বাংলাদেশে, তখন অফিসের তরফ থেকে আমার একটা দায়িত্ব দেওয়া হয়েছিল যে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বিভিন্ন শহরে গিয়ে মানুষের মনটা যাচাই করা, যে আসলে কি ঘটতে যাচ্ছে, মানুষ কি চাইছে। তো ওরই মাঝামাঝি একটা সময়ে আমি পৌঁছেছিলাম সিরাজগঞ্জের সামনে একটা অ্যারিস্টোক্র্যাট বা এরকম কোনো নামের বড় রেস্টুরেন্ট আছে যেখানে বাস এসে থামে। তো সেদিনই কাকতালীয়ভাবে ওই পথ দিয়ে যাবেন শেখ হাসিনা এবং তার কিছুক্ষণ পর যাবেন নিজামী, এরকম একটা ব্যাপার। আমরা সেই হোটেলে যখন খাচ্ছিলাম, তখন সত্যি সত্যি আমার ভীষণ রকম একটা অস্বস্তি হচ্ছিল এই জন্য যে এরা এখানেই এসে থামবেন, এরকম একটা কথা ছিল। আর হতে পারে, যেহেতু সাংবাদিক হিসেবে আমাদের কথা বলতে হতে পারে। তো নুজহাত একটা খুব সত্যি কথা বলেছে যে চিকিৎসক হিসেবে ও যখন কাউকে দেখবে, সে তখন একজন চিকিৎসক রোগীকেই দেখবে, এবং সেটা সত্য। তেমনি সাংবাদিক হিসেবে আমি যখন কথা বলবো তখন হ্যাঁ বলবো, কিন্তু এই জায়গাটায় অনুভূতিগুলো এমন। ও যখন একটা কথা বলছিল যে 15ই ডিসেম্বর ওর মনে হয় যে কেন তাড়াতাড়ি কেটে যাচ্ছে না, টর্চারটা বুঝি শেষ হচ্ছে। আপনি খেয়াল করে দেখেছেন ও মৌলানা মান্নানের কথা যে বলেছে, ওই মৌলানা মান্নানই কিন্তু আলিম চাচাকে নিয়ে গেছে, হ্যাঁ, তার কারণেই কিন্তু উনি হত্যার শিকার হয়েছেন। ফলে ওর অনুভূতিটা আপনার বুঝতে হবে। তো সেই রকম একটা জায়গা থেকে আমার সবসময় মনে হয় যে আমিও যখন ভাবি যে আমার বাবাকে এরকমভাবে টর্চার করেছে, বিশ্বাস করুন ঠিক ওই সময়টুকুতে আমি ঠিক আমার মধ্যে থাকি না। আমি অনেক মানবতা বোধ কাকে বলে আমি মনে হয় আমার জীবনে শিখেছি। কাউকে একটা আঘাত করার ইচ্ছে আমার কখনো হয়নি, এখনো হয় না। কিন্তু যখন আমি ভাবি যে ওরকমভাবে আমার বাবাকে অত্যাচার করা হয়েছে, নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে, তখন আমি এরকমও ভাবি যে আমার স্ত্রী, পুত্র, কন্যা আছে, আমার আত্মীয় স্বজন আছে, সব কিছু মাথায় রেখেও আমি বলছি ওইরকম ভাবনাটার সময় আমি মনে করি যে একটা বিশাল স্টেডিয়ামে হাজার হাজার মানুষ বসে থাকবে, সামনে থাকবে একটা মঞ্চ, সেই মঞ্চে রাখা হবে এই যারা হ্যাঁ করবে, এবং আমি নিজের হাতে ওদেরকে হত্যা করে আমাকে শাস্তি দেবে, আমি ফাঁসি নেব। ওই ভাবনাটা যদি থাকে আমি এটা পারি বলে মনে হয়। অর্থাৎ আমি বলতে চাইছি যে যে ভেতরের ক্রোধ বা কষ্টটা আছে সেটা রিলিফ হওয়া দরকার ছিল, এই 43 বছরে হয়নি, এখন সেটা রিলিফ হচ্ছে। এটা আমরা স্বস্তি পাচ্ছি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।
আমরা আরো কথা শুনবো একটি বিরতিতে, আবার একটি বিরতি যাচ্ছি, আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পর ফিরে এলাম আরো একবার। আমরা আলোচনা করছিলাম শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে। জাহিদ ভাই, আপনার কাছে জানতে চাইবো যে আসলে আমাদের জন্য বা আপনাদের জন্য হয়তো খুবই অস্বস্তিকর বা বেদনাদায়ক বলার জন্য, কিন্তু আমাদের জানার আগ্রহ থেকে জানতে চাই যে যেদিন আপনার বাবাকে, সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনকে ধরে নিয়ে গেলেন, সেই সময় কি কোনো আপনার বয়স কত বা আপনার কোনো স্মৃতি কথা মনে আছে কিনা ওই সময়কার? এটা কিন্তু আমার বয়স তো 5 ছিল তখন। আর যখন নিয়ে যায় আব্বাকে, তখন নিয়ে যাওয়ার পরে আমি ঘুম থেকে উঠেছি, কারণ তখন কান্নাকাটি শুরু হয়ে গেছে, সে সময় উঠেছি। সুতরাং এই ব্যাপারটা যেটা, সেটা আমার পুরোপুরি শোনা কথা, অর্থাৎ শুনেছি, বড়রা যেটা বলেছে সেটাই দিনের পর দিন শুনে এসেছি, সেটাই মাথায় গাঁথা হয়ে গেছে কি ঘটনাটা ঘটেছিল। আর এমনিতে বাবার সঙ্গে যে স্মৃতি, কিছু স্মৃতি তো রয়েইছে। হ্যাঁ, সুখস্মৃতি অবশ্যই আছে। যেমন 70 সালের দিকে আমরা আমাদের গ্রামের বাড়িতে গিয়েছিলাম, শেষবারের মতো সম্ভবত। সে সময় পুরো গ্রাম মিলে একটা উৎসব বসে গিয়েছিল, সেখানে ঘোড়দৌড় একটা ব্যাপার ছিল, রেস আর কি। তারপর মেলা বসেছিল, সেই মেলায় পিঠা, তারপর অন্যান্য খেলাধুলা ছিল অনেক রকম। এই কথাগুলো মনে আছে। আব্বাকে ঘিরে একটা ব্যাপার ঘটতো। আর আব্বা আমাদের গ্রামে একটা কাজ করেছিলেন যে তখন তো খরা টরা হতো বেশ, ফলে পানি পাওয়া যেত না। তো ওই স্থানীয় ভাষায় বলে যে হাইড়ের খাল, একটা খাল আব্বা করিয়েছিলেন ওখানে। ফলে সেটা নিয়ে গানও বেঁধেছিল ওরা, যে ওখানে যে স্থানীয় কবিয়াল থাকে না, সেই কবিয়ালরা গান করেছিল রাতে এসে। এই ঘটনাগুলো একটু একটু করে মনে থাকে, আছে। আর 70-এর নির্বাচনের সময় আমরা থাকতাম তো চামেলিবাগে, তো সেখানে শান্তিনগর মোড়, এবং সেই মোড়ে যে 100 হাত একটা নৌকা বানানো হয়েছিল নির্বাচনের সময়, সেটা আব্বার কাঁধে চড়ে দেখতে গিয়েছিলাম। এই কথাটাও একটু একটু মনে আছে। আরেকটা মনে আছে যে ওই 25 মার্চ যেদিন অপারেশন সার্চলাইটটা হলো, সেদিনও তো আব্বা কাজ করছিলেন অফিসে। তো সে সময় তারা তো বিশ্বাসই করেননি যে কোনো সংবাদপত্র অফিসে হামলা হতে পারে, কিন্তু ওই বঙ্গভবনের সামনে থেকে কামানের গোলাই ছোড়া হয়েছিল এবং ইত্তেফাক অফিসে পুড়ে গিয়েছিল, মানে প্রেসটাই পুড়ে গিয়েছিল এবং দাউ দাউ আগুনের লিলিহান শিখা ছড়িয়ে পড়েছিল। সেখানে আব্বা ছিলেন এবং 27 তারিখ পর্যন্ত তাদের কোনো খোঁজ আমরা পাইনি। আমার মেজমামা এসেছিলেন ওখান থেকে এবং বলেছেন যে ইত্তেফাক তো ধূলিসাৎ হয়ে গেছে। ফলে তখনই মনে হয়েছিল যে আব্বাকে হয়তো বা মেরে ফেলেছে। কিন্তু 27 তারিখ সকালবেলায় হঠাৎ শুনলাম যে মালিবাগের ওই দিক থেকে আব্বা আসছে। তো দৌড়ে গেলাম এবং দেখি সাদা পাজামা পাঞ্জাবি পরে উনি আসছেন। স্মৃতি বলতে তো এরকম কিছু হঠাৎ ঝলক দিয়ে ওঠা কিছু। নুজাদ আপা, আপনি অনেক ছোট ছিলেন, 2 বছর যতটুকু আমি জানি। মায়ের কাছে শোনা স্মৃতি আছে, লম্বা সময় ধরে একটা শূন্যতার কথা আপনি বলছিলেন, শূন্যতা বয়ে বেড়াচ্ছেন। বাবার কোনো মনে করতে পারেন কিনা কোনো স্মৃতি বা বাবার সাথে কিছু? আমার 2 ছিল, আমার বড় বোনের ছিল 3। আমাদের দুজনের আসলে কারোই স্মৃতি নাই। মানে উনি যখন এই কথাটা বলছিল, আমার জিনিসটা এরকম হয় যে আমার তখনও রিয়াকশন হয়, আমার তখনও অনেক জেলাস লাগে। মানে আমার মাঝে মাঝে মনে হয় আমি যদি আমার যা আছে সব দিয়েও মানুষটাকে একবার যদি দেখতে পারতাম। মানুষটা মানে কি কেমন ছিল দেখতে তা না, তার ম্যানারিজম, সে কিভাবে কথা বলতো, সেই মানুষটাকে একবার দেখার। এই যে উনি বলছে যে পাঞ্জাবি পাজামা পরে বাবা আসছে, সেই স্মৃতিটা, এইটুকুর জন্য এমন কিছু নাই আমি করতে পারবো না। মানে আমার এইটুকুও নাই। মানে ফাদার্স ডেতে আমি ফেসবুক বন্ধ রাখি, তো সবাই তো তাদের বাবাদের সাথে ছবি টবি দেয়। এটা আমি বুঝি, ওদের বাবার স্মৃতি আছে, বাবা আছে, ওরা কেন আহ্লাদ করবে না। গত বছর হলো কি, আমার বোনের সাথে আমার বাবার ছবি আছে, আমার সাথে কিন্তু আমার বাবার আলাদা করে ছবি নাই। হঠাৎ করে ও একটা দিল, আমার এমন ধাক্কা লাগলো ভিতরে। আমার খেয়াল আছে আমি ঝরঝর করে কাঁদছিলাম কম্পিউটারের সামনে। আমার বাবা, আমি এমনই অবাক আছি, আমার বাবার সাথে একটা ছবি পর্যন্ত নাই। মানে আমাদের 4 জনের আছে, কিন্তু বাবার সাথে আমার নাই। আমাদের 4 জনের একটা ছবি আছে। কে জানি একবার আমাকে সান্ত্বনার জন্যই বললো যে তুমি ওখান থেকে ক্রপ করে তারপরে
ফেসবুকে তো আবার ক্রপ করে নিজে রাখো এরকম, আমি ক্রপ করলামও, করে আমার নিজেকে এমন দিনহীন নিঃস্ব মনে হলো। আমার মনে হলো আমার দরকার নেই, আমি এটা ডিলিট করে দিলাম, আমার যার নাই জীবনে সেটা আমার দরকার নেই। আমার এই শূন্যতা আসলে কখনো পূরণ হবে না। মানে এইটা আসলে মানুষকে বলে বোঝানো সম্ভব না যে আমাদের কি শূন্যতা। মানে জাহিদ ভাইয়ের কিন্তু একটা ছোট ভাই আছে, তৌহিদ ভাই, আমরা একসাথে, আমরা বেশি ক্লোজ কারণ আমরা একসাথে অনেক বছর কাজ করেছি, সংগঠন করেছি। এইটা মানে আমাদের বড় ভাইরাও জানে না যে আমাদের কি নাই, মানে উনাদের তো স্মৃতিটুকু অন্তত আছে। এইটাও যে কতখানি, এটা হচ্ছে আমাদের জায়গায় থাকলে বোঝা যায় যে মানে আমার একটা, মানে আমি ছিলাম কিন্তু বাবার সাথে বেশি ক্লোজ, আমার বোন ছিল, আমরা পরপর 1 বছরের মধ্যে 2জন, তো আমার বোন একটু মানে ওটা ছিল, আর খুব মাকে ইয়ে করতো আর কি, যে খুব বমিটমি করতো, মাকেও ব্যস্ত রাখতো। আমি আমার যত্ন মা আসলে নিতেই পারতো না, তা আমি কিভাবে যেন মার কোল থেকে গিয়ে বাবার বুকেই আমার আশ্রয় হলো। মানে আমি ঘুমাতাম বাবার উপরে, সারাদিন এত পরিশ্রম করে এসে মানুষটা কিন্তু চিত হয়ে শুয়ে থাকতো, খালি আমি তার বুকে ঘুমাবো দেখে। মানে হঠাৎ একদিন সে নাই, মানে আমার মা খেয়াল করেছেন এবং মার কাছেই শোনা যে তখন থেকে আমি হঠাৎই অন্যরকম একটা বাচ্চা ছিলাম। মানে আমাদের আসলে এই ট্রমার তো কোনো ক্লোজার হয় নাই, মানে ক্লোজার তো হয়নি। ক্লোজার হয় কি করে? যখন আপনি একটা বিচার পাবেন, আপনি